সময় যে কাজ দেখলে ওরে মা ওরে বাবা গো বলে পালিয়ে যেত, ভীষণ ভয় পেত, সে কিন্তু আজ কাজকে আর ভয় পায় না। সে মন থেকে প্রচুর কাজ একা একাই সে কিন্তু তার সংসারের জন্য করতে পারে। একটা সময় যে মেয়েটা একটা 10 টাকার জিনিস কিন্তু একা একা মনে সাহস পেত না, সেই মেয়েটা কিন্তু আজ নির্দ্বিধায় সে কিন্তু নিজে নিজেই আজকে সমস্ত কিছু কেনাকাটা করে। একটা সময় যে মেয়েটার পুজোতে একটা জামা নিয়ে পুজোর 5 দিন দেখতে হতো, এমনকি এমন কোনো একটা পুজো গেছে যে পুজোতে মেয়েটা জামা হবে না করে অষ্টমী পুজোর দিন জামা হয়েছে, সেই মেয়েটার আজ পুজোয় 5টা জামা তো হয়ই, এমনকি তারও বেশিও হয়। আর একটা সময় যে মেয়েটার প্রচুর খাবার ইচ্ছে থাকলেও খেতে পারতো না, আজ সেই মেয়েটার প্রচুর খাবার চোখের সামনে আছে, কিন্তু সেই মেয়েটা আজ খেতে পারে না, শরীর খারাপ হবে সেই ভয়ে। একে বলে সময়, আর একে বলে ভাগ্য। তো ভাগ্য তো আমাদের কারো হাতে নেই, ভাগ্য আছে ঈশ্বর ওপরওয়ালা যে আছেন তার হাতে। আমি বিশ্বাস করি আমার কর্মফলই হচ্ছে আমার ভাগ্য। তো আমার ভাগ্যে যেটা হবে সেটা আমার কর্মের ফলেই হবে। আমার ভাগ্যকে পরিবর্তন ক্ষমতার কেউ বা কারো নেই, বা আমি কারো ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা রাখি না। তাই আমাকে যে অভিশাপ দিচ্ছ বা যারা অভিশাপ দিচ্ছ, তাদের অভিশাপে আমার কিছুই হবে না। ঈশ্বর আমার জন্য যেটা লিখেছে সেটাই হবে। আর বন্ধুরা, এতগুলো কথা কেন বললাম, বলছি তোমরা আমার সাথেই থাকো, কারণ আমি তো তোমাদের সাথে এই কথাটা শেয়ার না করলে কিছুতেই থাকতে পারবো না। আমি ছিলাম নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ে। তো আমার বাবা যা কাজ করতেন, মানে বিজনেস ছিল আমার বাবার, তাতে কিন্তু খাওয়া পড়ার কোনো দিনও অভাব হয়নি, বরং আমরা একটা মাছের জায়গায় 2 রকম মাছ দিয়ে খেয়েই কিন্তু মানুষ হয়েছি। আমি কোনোদিনও সে অভাব পাইনি। তবে জামা কাপড়ের যে খুব বাহুল্যতা যাকে বলে, মানে খুব বিলাসিতা, সেটা আমার ছিল না। তবে জামা কাপড়ের কোনো অভাবও ছিল না, অত্যাধিক ছিল না, হয়তো পুজোতে অনেকগুলো দেয়নি বাবা, তাছাড়া কিন্তু কোনো অভাবই বুঝতে পারিনি বা বুঝতে দেয়ও নি। আর একটা কথা মনে রাখবে, ছোটোবেলায় যার যতই দারিদ্রতার সাথে কাটুক না কেন, বড়োবেলাটা যদি দারিদ্রতার সাথে কাটে তাহলে কিন্তু সেটা একটুখানি আমাদের জন্য কষ্টের, প্রত্যেকটা মানুষেরই। বল না, ইয়াংকালটা সহ্য করা যায় অভাব, কিন্তু বার্ধক্যে গিয়ে কিন্তু অভাব কষ্ট সহ্য করা, তখন কিন্তু ওই বয়সে শরীর কোনো কিছুই নিতে পারে না। আমার এই ব্লগ চ্যানেলে খুব কম সংখ্যক লোকই আছে নেগেটিভ, তার মধ্যে একজনা তো মানে আমার ওপরে হাত ধুয়ে পেছনে পড়ে লেগে থাকে। আমার সব কিছুর মধ্যে তার মানে খারাপ কিছু তার চোখেই পড়ে, আমার ভালো কিছু তার চোখে পড়ে না, সব সময় খারাপ জিনিসগুলো চোখে পড়ে। আমি তাকে হাজারো মানে ভালোবাসা দেওয়ার চেষ্টা করেছি, সে আমাকে মানে ভালোবাসা দেবে না, সে শেষ পর্যন্ত আমাকে অভিশাপ অবধি দিচ্ছে। কবে বলো তো, যেদিনকে তোমাদের সাথে আমি ব্লগটা শেয়ার করলাম যে মেয়ে ছোটোবেলাতে অসুস্থ হয়ে পড়েছিল, সে সময় আমাকে একা ডিসিশন নিতে হয়েছিল, আমার পাশে তো কেউ নেই। তো এই যে ব্লগটা আমি ছেড়েছিলাম, সে আমাকে ভীষণ ভদ্রভাবে কিন্তু অভিশাপটা আমাকে দিয়েছে। আর সে আমাকে বারবার যেহেতু নেগেটিভ কমেন্টস করে, বন্ধুরা দেখো এটা খুলে গেছে ওই পেছনের দিকের একটা কাজ, ওটাকে আবার ফেভিকুইক দিয়ে কিন্তু লাগাতে হবে। যেটা বলছিলাম বন্ধুরা, তো বারবার নেগেটিভ কমেন্টস করে, তো বারবার সে নেগেটিভ আমাকে বলতে পারবে যখন আমি ব্লগে তার কথা বলবো যে আমাকে এরকম কথা বলেছে, তখন কিন্তু সে আবার সেটা নিতে পারবে না। সে মানে সুন্দর ভদ্র ভাষায় আমাকে বলছে, এক কথা বারবার রিপিট করে, যারা একা থাকে এরকম তারা একাই থাকবে, মানে আমার ঠিক গুছিয়ে বলতে পারছি না, কারণ আমি কমেন্টসটা ডিলিট করে দিয়েছি। আমি কোনো মানে এই ধরনের নেগেটিভ কমেন্ট আমার কমেন্ট বক্সে আমি রাখতেই চাই না। যে সে লিখেছে এরকম একা থাকবে, এরা শেষ পর্যন্ত একা থেকেই একা ঘরের মধ্যে পড়ে মরে থাকবে, মানে বুঝতে পেরেছো? দিয়ে আমাকে আবার বলেছে, কি বললাম বুঝতে পেরেছো কি, এরকম একটা সে আমাকে আবার কোশ্চেন মার্ক করেছে। মানে এই কথাটা আমার চ্যানেলে এসে বলার মানেটা কি, মানে আমার কমেন্ট বক্সে এরকম একটা কমেন্টস, আমি একা পড়ে মরে থাকবো। তো আমাকে এরকম অভিশাপটা দিচ্ছে একদম ওপেন আমাকে বলে, আবার আমাকে কোশ্চেন করছে ও ঠিক বললো কি না আমাকে, মানে নাকি কি বুঝতে পেরেছে কি না আমি, এরকমই একটা ও আমাকে কথা লিখেছে। তা বন্ধুরা বলো যে কত বড় মানে কথা, যে ও আমাকে অভিশাপ দিচ্ছে যে আমি একা পড়ে, মানে আমার সবই আছে, আমি তারপরেও তো একা থাকছি না ঘরে, আমি একা থেকে পড়ে মরে থাকবো, আমার দেখার লোক কেউ নেই। যদি আমার থাকে কর্মফলে, ঈশ্বর যদি লিখে থাকে হবে আমার, তা কী করা যাবে, সেগুলো তো আমি এড়াতে পারবো না। আমি ওর শত্রু নই, আমি ওর কোনো পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব কেউ নই। ও যে আমাকে এই অভিশাপটা দিচ্ছে, ওপরওয়ালা তো আছে, ওপরওয়ালা ঘুরিয়ে কিন্তু জানো তো
অকারণে কাউকে যদি অভিশাপ দিই, সেই অভিশাপ ঘুরে কিন্তু আবার নিজের দিকেই আসে। তাই খুব সাবধান হয়ে যাও সবাই। কারোর সাথে মনে করছো যে ওপরওয়ালা দেখছে না, বা তোমার আল্লাহ দেখছে না, তোমার ভগবান দেখছে না, দেখছে সে, কিন্তু তোমাকে দাড়িপাল্লায় মাপছে তোমার পাপের বোঝা। তাই রেডি থেকো সেই দিনের জন্য। যাকে কিছু বলবে, উল্টোভাবে ঘুরে সেটা একদম সুদ সমেত কিন্তু ফেরত পেয়ে যাবে। এরকম সুদ সমেত ফেরত হাতে নাতে প্রচুর লোককে দেখেছি। আমারই সাথে ঘটে যাওয়া এরকম বহু ঘটনা। যারা আমাকে বলেছে তারা এখন দিন রাত কাঁদে আর দিন রাত স্বামী স্ত্রীতে অশান্তি করে মরে, কোনোভাবেই তারা শান্তি পায় না। তাই অন্যকে অভিশাপ দেওয়া বা অন্যের সংসার ভাঙার আগে নিজের দিকে একবার তাকিও, ওপর আলার কাছে কিন্তু জবাব দিতে হবে। অনেক দিন আগে একজন আমাকে কমেন্টস করেছিল যে জানলায় যে লাগানো হয়েছে নেটগুলো, সেগুলো কিভাবে লাগানো হয়েছে। আমার তো মনেই থাকে না, ভুল হয়ে যায় বারবার। তো এরকম নেট কিনতে পাওয়া যায় মশারি মতো, মানে মশা যেন না ঢোকে। তো সেইগুলো কিনে এরকম মাপ করে কেটে নিতে হয়েছে। নিয়ে দেখো ওই যে চারিপাশে দেখছে বিট, মানে ছোট্ট সরু সরু করে যে কাঠের কাঠগুলো গেছে, ওগুলোকে বিট বলে। এই বিটও কিনতে পাওয়া যায়। তো ছোট্ট ছোট্ট কিল, মানে ছোট্ট ছোট্ট পেরেক দিয়ে আমার হাজব্যান্ডই কিন্তু এগুলো কেটে কেটে সমস্ত ওর ভেতরে ঢুকিয়ে সেট করে লাগিয়ে দিয়েছে। দেখতে কিন্তু ভালোই লাগছে এবং মশাও কিন্তু ঢোকে না। এর আগে আমার ছিল প্লাস্টিকের, তো এবার কিন্তু আর প্লাস্টিকের দেওয়া হয়নি, কারণ প্লাস্টিকেরগুলো ধোয়া যেত না। দোকানদার বলে এগুলো ধোয়া যাবে। আর এখন ঘড়ির কাঁটাতে প্রায় কিন্তু 7:30, মানে সকাল। কত তাড়াতাড়ি সমস্ত কাজ করে ফেলেছি বন্ধুরা। এই যে গরম পড়ছে না, আস্তে আস্তে কিন্তু প্রচুর কাজ আমি করে ফেলবো। আর ভীষণ ভালোও লাগে, কারণ এই 7:30, 8টার মধ্যে কিন্তু আমি ঠাকুরের কাজটা, মানে সকালবেলার যে ঠাকুরের কাজ, সেটাও কিন্তু আমি করে ফেলি। ভাবলে কত অবাক লাগে, এই পৃথিবীতে মানুষ কত রকম। কেউ আমাকে সহ্যই করতে পারে না, আবার কেউ দেখো এই সাকিনা, ওর কথা বলছি। সাকিনা যখন ও সাহেরি করে না মাঝরাতে, ও যেহেতু এখন রোজা চলছে, তো ওই সময় ও মানে সাহেরি করতে করতে আমাকে কমেন্টস লিখেছে যে দিদি আমি এখন খাচ্ছি ভাত আর তোমার মানে ভিডিও আমি দেখছি। তো মানে কতটা ভালোবাসা, মানে পৃথিবী বৈচিত্র্যময়। একজনাই আমাকে দেখো, ওই সময় ওর আমার কথা মনে পড়েছে। তো এটাও আমাকে কত ভালোবাসে বলেই না ও আমাকে মনে পড়েছে। আবার আর একটা মানুষই দেখো আমাকে কত ঘৃণার চোখে দেখে। মানুষ কত বৈচিত্র্যময় না, মানুষের স্বভাব আমাদের কত আলাদা আলাদা হয় না, তার জন্য একটা মানুষের সাথে আর একটা মানুষের মিল কখনো হয় না। যাই হোক বন্ধুরা, আমার তো খুব ছোটো বয়সে বিয়ে হয়নি, আবার খুব বড় হয়েও বিয়ে হয়েছে তা নয়, মিডিয়াম একটা বয়সেই আমার বিয়ে হয়েছিল। তনুশ্রী জানিয়েছে, আবার আমাকে সুনন্দাও বলেছে ওদের খুব কম বছর, মানে বয়স হচ্ছে ওদের, কেউ বলছে 9-এ, কেউ বলছে 15 বছর বয়সে। তো ওদের কিন্তু খুবই ছোট্ট ছোট্ট বয়সে বিয়ে হয়ে গেছে। আর ছোটো বয়সে বিয়ে হলে কিন্তু সংসার, মানে যে সংসারের চাপ, এটা নেওয়া তো অনেকটাই কঠিন আমাদের মেয়েদের। আর তনুশ্রী আমাকে বলেছিল ও কাশ্মীরে ছিল ওর হাজব্যান্ডের সাথে, যখন ওর হাজব্যান্ডের পোস্টিং ছিল। ওর হাজব্যান্ডও কিন্তু আর্মিতে ছিল, তবে এখন রিটায়ার করে অন্য রেলের না ব্যাংকে মনে হয় জব করে, এটাও আমাকে বলেছে। তো ওর ভীষণ ভাগ্য হয়েছে যে থাকার ওখানকার। আর আমার তো একদমই ভাগ্য হয়নি। আমার অনেক দিনের শখ জানো তো কাশ্মীর দেখার। আমার হাজব্যান্ড যখন কাশ্মীর পোস্টিং হলো, তখন তো মেয়ের জন্য আমি যেতে পারলাম না। তারপরের 1 বছর থাকার পরে কিন্তু আমার হাজব্যান্ড জানো তো ওই কাশ্মীর থেকে চলে এসেছিলো পোস্টিং নিয়ে দিল্লিতে। এই দেখো 1 কাপ দুধ নিয়ে নিলাম। আর একজনও না আমাকে কে বলেছো যে দিদি তুমি দুধের সাথে না মুড়ি খেও না। হ্যাঁ, কী একটা হয় আমাকে বললো, আমি ভুলে গেছি, মানে কোনো একটা রোগ হয় হয়তো। কিন্তু আমি না ছোটোবেলা থেকে খেয়েছি, আমার তো কখনো হয়নি। তো আমি না জানি না, আমি প্রথমবারই কিন্তু ওর কাছে শুনলাম। আমি জানি যে একদম ফুটন্ত দুধের সাথে খেলে হয়, তবে ঈষদুষ্ণ দুধ গরম হলে তার সাথে সমস্যা হয় না। যাই হোক, তুমি যদি আমার ভিডিও দেখে থাকো একটু ডিটেলসে আমাকে বলো তো, আমি না এই বিষয়টা কিন্তু জানি না। বিয়ের পর আমার হাজব্যান্ডের হয়েছিল পোস্টিং কাশ্মীর, আর আমার বিয়ের আগে কিন্তু সেই যখন কার্গিল যুদ্ধ হয়েছিল, সেই সময় কিন্তু আমার হাজব্যান্ড ওই কাশ্মীরে ছিল। আর কাশ্মীরে কার্গিল যুদ্ধে আমার হাজব্যান্ডের পায়ে কিন্তু মানে বোমার অল্প একটা টুকরো এসে ছিটে পড়েছিল জানো তো। তখন আমার সবসময় বিয়ে হয়নি, তারপরে কয়েক বছর পরে আমার বিয়ে হয়েছিল কার্গিল যুদ্ধে। আর ওই আমার বড় তারপরে মাঝখানে মনে হয় 2 মাস না 3 মাসের জন্য গিয়েছিল কাশ্মীরে। তো কাশ্মীর থেকে আমার জন্য শাল নিয়ে এসেছিলো, সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তখন ওই 2-3 মাস ইলেকশন ডিউটির জন্য কাশ্মীর গিয়েছিল। আর বন্ধুরা, পুঁই শাক আমি ভীষণ ভালোবাসি, শাক চচ্চড়ি তোমরা দেখতেই পাবে। আর এই ভোলা মাছ দুটো ভোলা মাছে জানো 87 টাকা দাম হয়েছে।
আমি দোকানদারকে বলছি 80 টাকা দাম নেন, দোকানদার বলছে 80 টাকা নেওয়া যাবে না, আপনি 85 টাকা দেন। আমি বলছি 85 টাকা দিতে পারলে আমি আরও 2 টাকাও দেবো, আমাকে কম দিতে হবে না আপনার। বলে আমি আবার 87 টাকাই দাম দিয়েছি। আর তেল শেষ হয়ে গেছে। তো তেল দেখো, ভেবেছিলাম যে বোতলগুলো ধোবো, আর ধোয়ার সময় নেই একদমই, মানে মনেই ছিল না আগে থেকে। তো এখন এর মধ্যেই ঢেলে নিচ্ছি, ভাবলাম থাক, এই প্যাকেট যখন শেষ হবে তখনই কিন্তু আমি মানে আবার ধোবো আর একবার। আর মাসও শেষের দিকে চলে এসছে না, তখনই আর কি সমস্ত ধোয়াধাই করব। আর এই বোতলগুলো না পাল্টাতে হবে, জানো তো বন্ধুরা, বলেছে কিন্তু ডক্টররা প্লাস্টিকের বোতলে কিন্তু বেশি দিন তেল বা যা মানে যে কোনো জিনিসই কিন্তু খাওয়াটা একদমই উচিত না। তো ভেবেছি যে এই বোতলগুলো পাল্টাবো, তবে পুরো স্টিলের পাওয়া যাচ্ছে না, আমি দেখেছি মুখটা কিন্তু প্লাস্টিকেরই। তো এই রকম বোতল আমার খুব সুবিধা হয় তেল ঢালতে, দেখো একদম কম পরিমাণের, মানে যতটা পরিমাণে চাই ততটাই কিন্তু ঢালা যায়। আমার দুটো বন্ধুর নাম মৌ। এক মৌ, ওর হাজব্যান্ড রিসেন্ট মারা গেছে, ওর একটাই মেয়ে। তো ওই মৌয়ের জন্য আমার খুবই খারাপ লাগে। ওর হাজব্যান্ড অবশ্য জব করতো, যতই হোক ও এত একা একটা হয়ে গেছে। যাই হোক মৌ, তুমি কিন্তু একদম মন খারাপ করবে না, সবসময় হাসি খুশি থাকবে, আর মেয়ে কী করে ভালো হবে, মেয়ে কীভাবে ওর লাইফটা উজ্জ্বল হবে সেগুলো নিয়েই কিন্তু সবসময় ব্যস্ত থেকো। আর এক নতুন মৌ আমার হচ্ছে বন্ধু, ও আমাকে একটা কি সুন্দর কমেন্টস করেছে যে ও কিন্তু অনেকজনের ভিডিওই দেখে, কারণ এখন ব্লগিং চ্যানেল প্রচুর, তো আমরা এরকম অনেকেরই ব্লগ দেখি। তো সেখান থেকে কিন্তু হঠাৎ করেই ওর কাছে পৌঁছে যায় আমার মানে ভিডিও, কারণ ইউটিউব তো খুব কম লোকের কাছে আমার ভিডিও দিচ্ছে, হয়তো র্যাঙ্কিংয়ে উঠছে না বলেই আমার ভিডিও সবার কাছে পৌঁছচ্ছে না। যাই হোক, যাদের যাদের কাছে পৌঁছেছে তারা কিন্তু সবাই আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ। মৌ বলেছে আমাকে যে আমি কিন্তু কাউকে কমেন্টস করি না, আমি প্রথমবার তোমাকেই কমেন্টস করলাম, তোমাকে আমার এত ভালো লেগেছে। তো এই যে ভালো লাগা, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। তো মৌ, এইভাবে তুমি আমার সাথে থেকো, আমাকে কমেন্টস করো, আর তোমার সম্পর্কে আমাকে বলো, কারণ তোমরা সবাই জানো আমি গল্প করতে ভীষণ ভালোবাসি, আমি জানতেও কিন্তু ভীষণ ভালোবাসি। অনেক অনেক ভালোবাসা দিলাম তোমাকে, ভালো থেকো। বিয়ের আগে তো কিছুই করতাম না, শুধুমাত্র কী বলো তো, মায়ের যখন মানে ঠাকুর পুজো দিতে পারতো না সেই সময় ওই পুজোটা দিতে হতো, মাঝে মাঝে ঘর ঝাড় দিতাম, আর খুব কমই ঘর মুছতাম, আলনা টালনাগুলো একটু গুছিয়ে রাখতে হতো, জামা কাপড়। তো এই ছিল আমার কাজের মধ্যে কাজ। আর যখন একটু বেশি বড় হয়েছে তখন হচ্ছে নিজের জামা কাপড়গুলো চেষ্টা করতাম নিজে নিজে কাচার, সব খুব কম। তারপরে তো বিয়েই হয়ে গেল আমার। আর বিয়ের পর তো একেবারে চোখে আর মুখে যাকে বলে সর্ষে ফুল, সেই সর্ষে ফুলটা আমি দেখেছিলাম যখন হাজব্যান্ডের সঙ্গে চলে গেছিলাম, তখন কিছুই পারতাম না। আমার বর শুধু বলতো কিছুই কি শেখেনি, এ তো কিছুই পারে না, জানো আমাকে এরকম বলতো যে কিছুই তো পারে না। সত্যি কিছুই পারতাম না। মানে আমার হাজব্যান্ড তোমরা দেখেছো না কত কাজের, এই কাজেরটা কিন্তু একদম ও মানে ধরো যখন ওর 17-18 বছর বয়স, ও তখন থেকেই কিন্তু একদম নিজে এক্সপার্ট, আর তার ওপরে হচ্ছে ওকে যে জব করতে হয় ওখানে থাকে বলে ও আরও শিখে গেছে। আর বিয়ের পর তো রান্না করতে পারতাম না, না পারতাম ঘর মুছতে, মানে ওই করতাম আর কি সবই কোনো রকম চলনসই একটা ওরকম ব্যাপার। আর বন্ধুরা, রান্নাঘর কিন্তু পরিষ্কার করে রেখে আমি স্নান পুজো দিয়ে এসেছি, গরম গরম ভাত খেতে ভীষণ ভালোবাসি। এই দেখেছো ভোলা মাছ, ভোলা মাছটাকে না খুব তেল মশলা দিইনি, তবে কিন্তু একটু ভালো করে করার আমি চেষ্টা করেছি। বাঙালি না, আলু ছাড়া তো চলে না, শুকনো শুকনো শুধু দেখো টমেটো দিতে পারবো না, পেঁয়াজ দিতে পারবো না, তবে আজকে আমি কিন্তু পেঁয়াজ দিয়েছি। আর এখন না একদম রাতের খাওয়া দাওয়ার পর তোমাদের সামনে আসলাম, মাঝখানে আর আসেনি বন্ধুরা, একটুও সময় পাইনি। আমি কিন্তু এডিটিং করতে খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম। যত বড় ভিডিও হয় না খুব অসুবিধা হয়, তত তো বেশি এডিটিং করতে হয়, আর এডিটিংটা ভালো করে না করলে তোমাদের দেখতে তো ভালো লাগবে না। তো যাই হোক, আর নিচে কেন, নিচে কিন্তু আজকে ঘুমোবো। তো চলো বন্ধুরা আমার সাথে ভেতরে। এখন আমার প্রথম কাজ হলো আমি তোমাদের কমেন্টসে রিপ্লাই দেবো, তারপরে আমি একটু এডিট করবো, তারপরে ঘুমোবো। আমার কিন্তু এখন আর 11টার মধ্যে হচ্ছে না, জানো তো। আর তোমাদের সবার কমেন্টসগুলো তো দিতে হবে, যারা যারা এই রাত্রেবেলা কমেন্টস করো আমি কিন্তু চেষ্টা করি তাদের প্রত্যেকের কমেন্টস রিপ্লাইগুলো দিয়ে দেওয়ার জন্য। বেশি রাতে হয়ে গেল তখন আর দিন, আবার পরের দিন তখন সময় সুযোগ যখন পাই তখন দিই। যাই হোক বন্ধুরা, এখন আমি শোবো, মানে তোমাদের কমেন্টসে রিপ্লাই দিই। আবার দেখা হবে তোমার সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।